17-18 এরা সমন্বয় করিতে দাবিয়ে বেড়াচ্ছে সমস্ত জায়গায়। আমি কদিন আগে বললাম যে থানার ওসিরা বলতেছে ভাই এদের যন্ত্রণায় কাজ করতে পারতেছে না। সব জায়গায় যেখানে যাবেন, যেখানে যেখানে পয়সা করির ব্যাপার আছে, অর্থাৎ আগে যেই অপকর্মটা বড়রা করতো সেই অপকর্মটা ছোটরা করছে। তাহলে কিসের ভবিষ্যৎ, কিসের পড়াশোনা, কিসের শিক্ষা ব্যবস্থা? আমরা তো একটা ভয়াল ধ্বংসাত্মক একটা পরিস্থিতির দিকে ঠেলে দিলাম। শেখ হাসিনাকে তাড়াইতে যে আমরা যে কত বড় একটা ধ্বংসযোগ্য ডেকে আনলাম, কিন্তু এটা তো কথা ছিল না। ইউনূস শিবিরে ঝড় উঠেছে। কেউ কেউ তো হুমকি দিচ্ছেন থলের বিড়াল প্রকাশ্যে নিয়ে আসবেন। আমরা যদি রক্ষা না পাই, আমাদের যদি এভাবে গ্রেপ্তার হতে হয়, আমরা কিন্তু সব ফাঁস করে দেব। এবং ইউনূস সাহেব যে ক্লান্ত, তিনি এটাকে ছেড়ে চলে যেতে চাচ্ছেন, এই বিষয়টা একাধিক উপদেষ্টা বলেছেন। আমি আগেই বলেছিলাম এনসিপি হচ্ছে একটা চাঁদাবাজের দল। তারা আন্ডারগ্রাউন্ড থেকে কিভাবে টাকা আয় করবে, কিভাবে টাকা উৎপন্ন করবে, কিভাবে টাকা কামাই করতে পারবে, তাদের মূল উদ্দেশ্য এটাই। তারা আওয়ামী লীগ 5 বছরে যে দুর্নীতি করেছে, এনসিপি 1 বছরে তার চেয়ে বেশি টাকা আয় করেছে। বিশ্বাসটা হলে আস্তে আস্তে আপনারা টের পাবেন। সারা দেশের সব ধরনের কমিটি বিরতি ঘোষণা করা হয়েছে। এনসিপিও কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো নিঃশেষ অবস্থায় যেতে চলেছে? 1 নম্বর দায়ী ব্যক্তি হচ্ছেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে হঠাৎ কি হলো? ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামান মাননীয় সেনাপ্রধান তাকে প্রশংসার সাগরে ভাসিয়ে দিল সার্জিস আলম। ওয়াই? রিজনটা কি? এর কারণে ডক্টর ইউনূস ফেসে গিয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে বিশাল ধরনের একটা প্রেসার আসতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে, এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগেই থাকে। কিছু ঘটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে, সেটা আওয়ামী লীগের দূষর। বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে, তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায়। আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্তে না টেনে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো। তার আগে আমি ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা তেমন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো। দোষারোপ করছেন, কেউ কেউ তো হুমকি দিচ্ছেন থলের বিড়াল প্রকাশ্যে নিয়ে আসবেন, কেউ কেউ ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এমন অবস্থায় প্রচন্ডভাবে লেজে গোবরে অবস্থার মধ্যে এখন ইউনূস শিবির। এটার বহিঃপ্রকাশ ঘটেছে গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে তাদের কথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 নেতা একেবারে হাতে নাতে গ্রেপ্তার হওয়ার ঘটনা থেকে। সেই ঘটনায় তাদেরকে প্রোটেকশন দিতে তাদের মূল দল অর্থাৎ এনসিপি কেন এগিয়ে এলো না, প্রশাসন কেন তাদের উপর বিগড়ে গেল, এ সকল ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছেন তাদের বন্ধুরা, তাদের সহযোগীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা একটি অত্যন্ত জনপ্রিয় পত্রিকার গুরুত্বপূর্ণ সাংবাদিককে ফোন করে বলেছেন এই নিউজটা নিয়ে বাড়াবাড়ি না করলে হয় না। তিনি বললেন সমস্ত মিডিয়ায় তো নিউজটা আসছে, আমাদের একটা পত্রিকায় এটাকে বন্ধ করলে কি আপনাদের সবকিছু গোপন থাকবে? তখন পাল্টা বললেন যে আমাদেরটা ঠিক মতোই আপনারা প্রকাশ করছেন ইনিয়ে বিনিয়ে বড় করে, কিন্তু আমাদের চেয়েও বড় যারা তাদের প্রশ্ন নিয়ে আপনারা কেন সংবাদ প্রকাশ করেন না? ওই সাংবাদিক বললেন আপনারা তো তথ্য দেন না। জবাবে গ্রেপ্তারকৃতদের বন্ধু বললেন আমাদের তথ্য দেওয়া লাগবে কেন? আপনাদের চোখ কি অন্ধ? আপনারা কি একবারও প্রশ্ন করেছেন যে আমাদের যে বিশাল অফিস রূপায়ণ টাওয়ারে, সেই বিশাল অফিস আমরা কিভাবে পেলাম? আমরা কিভাবে সেখানে অ্যাডভান্সের টাকা দিলাম? কিভাবে ভাড়ার টাকা দিচ্ছি? আমরা যে সম্মেলন করলাম আমাদের আত্মপ্রকাশের, সেই সম্মেলনের কোটি কোটি টাকা কোত্থেকে এলো? আমরা যে সারা দেশে ঘুরে বেড়াচ্ছি সেখানে যে কোটি কোটি টাকা ব্যয়, সেগুলো কোত্থেকে এলো? আমরা যে হোটেল শেরাটনে বিশাল ব্যয় আমরা পরিশোধ করার চেষ্টা করছি, সেটা কোত্থেকে এলো? আমাদের যে বড় বড় গাড়িতে আমাদের নেতারা চড়ছেন, এই গাড়িগুলো কোত্থেকে এলো? যে সকল নেতারা প্লাস্টিক রেসপন্স পড়তেন, যারা মেসে থাকতেন, কোচিং সেন্টারে টিউটর হিসাবে পড়াতেন, তাদের যে এই বিশাল আয়োজন, এগুলো কোত্থেকে এলো? সে প্রশ্ন কি আপনারা করেছেন? নাকি আমাদের ছোট পেয়েছেন এই জন্য আমাদেরকে ঘেরাও করে আপনারা সংবাদ পরিবেশন করছেন? এক পর্যায়ে আলাপ আলোচনার মাঝখানে উত্তেজিত হয়ে বললেন আমরা যদি রক্ষা না পাই, আমাদের যদি এভাবে গ্রেপ্তার হতে হয়, তাহলে আমাদের দিয়ে যে বড় বড় অ্যামাউন্টের টাকা আনানো হয়েছে, আমাদের দিয়ে যে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানকে, কোম্পানিকে ভয়ভীতি দেখানো হয়েছে, অনেক রাজনৈতিক নেতাদেরকে হুমকি দিয়ে সেখান থেকে যে অর্থবিত্ত আনা হয়েছে, আমরা কিন্তু সব ফাঁস করে দেব। এবং এক পর্যায়ে উত্তেজিত হয়ে তারা এ কথাও নাকি বলেছেন খুব শিগগিরই তারা থলের বিড়াল সব প্রকাশ করে দেবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
সাবেক মুখপাত্র উমামা ফাতেমা তিনি তো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সমস্ত কিছু প্রকাশ করে এমনভাবে তার বহিঃপ্রকাশটা ঘটিয়েছেন যে এদের শেকড় অনেক গভীরে। উপদেষ্টা মণ্ডলীর ভিতরেও একে অপরকে দোষারোপ করছেন। কেউ বলছেন যে বাণিজ্যিকভাবে আমেরিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ, সেখানে আমাদের উপর যে ট্যাক্স ইম্পোজ হতে যাচ্ছে এটা ঠেকানো গেল না কেন? বাণিজ্য উপদেষ্টাকে অভিযুক্ত করা হচ্ছে। বাণিজ্য উপদেষ্টা নাকি একান্ত পরিসরে বলছেন এটা তো ইউনূস স্যারের নিজের দেখার কথা ছিল, আমেরিকার ব্যাপারটা তো আমরা ডিল করব না। আবার কেউ কেউ বলছেন যে স্বৈরাচারদের বিচার এখনো কেন শেষ হলো না, আসিফ নজরুলকে অভিযুক্ত করছেন। আসিফ নজরুল বলছেন সব কি আমি একা, আমি তো চেষ্টা করে যতটা সম্ভব সেটা করছি। আসিফ নজরুলের ভিতরে নাকি প্রচন্ড হতাশা নেমে আসছে, কারণ মাইলস্টোন স্কুল এবং কলেজে 9 ঘন্টা তিনি এবং প্রেস সেক্রেটারি আট পড়ার অবস্থায় তার মুখের উপরে যে জাতীয় ভাষায় স্লোগান দেওয়া হয়েছে এবং তাকে উদ্ধার করতে শত শত নয় হাজারের কাছাকাছি পুলিশ নিতে হয়েছে, পুলিশের উপস্থিতিতেও তাদেরকে ন্যাক্কারজনকভাবে অপমান করা, গালিগালাজ করার মতো ঘটনা। তিনি নাকি আরো ক্ষুব্ধ হয়েছেন যে ছাত্রদের জন্য তিনি এই রাজনীতিতে আসলেন, সেই ছাত্ররা তাকে উদ্ধার করতে মাইলস্টোন স্কুল এবং কলেজের দিকে কেউ এগিয়ে যান নাই। এই ঘটনায় তিনি খুব মর্মাহত। তিনি এক পর্যায়ে নাকি বলেছেন যে আমি আগেই জনপ্রিয় ছিলাম, এখন রাস্তায় তো বের হতে পারছি না, অবরুদ্ধ হয়ে থাকছি। আবার যদি এত পুলিশ তো আর সবসময় আমার সঙ্গে থাকবে না, আমি বাইরে চলে গেলে তখন আমার অবস্থা কি হবে, এর চেয়ে আমার এখানে না আসাই উত্তম ছিল। এভাবে তিনি নাকি তার ক্ষোভের কথা প্রকাশ করছেন। প্রেস সেক্রেটারি নাকি বলছেন যে আমি আগেই তো ভালো ছিলাম, আমার এখানে এসে এখন আমার স্ত্রী থেকে শুরু করে পরিবারের সবাই বলে যে তুমি তো গণশত্রুতে পরিণত হয়েছে, আমার গ্রামের লোকরাও বলে গণশত্রু, আমি তো বাইরে বের হতে পারছি না। এভাবে একে অপরের অভিযোগ তুলে ধরছেন এবং ডক্টর ইউনূস নাকি তার ঘনিষ্ঠ পরিসরে বলছেন আপনারা যদি এত কিছু নাই করতে পারেন আমাকে কেন আপনারা এখানে আটকে রাখছেন, আমিও ক্লান্তি বোধ করছি, আমার বয়স হয়ে গেছে, আমার নিজস্ব প্রতিষ্ঠান গ্রামীণ সেক্টরকে সেটাও আমার দেখাশোনার দায়িত্ব, আমি তো সেখানেও কাজ করার সুযোগ পাচ্ছি না। ঐক্যমত কমিশনে যারা আমেরিকা সহ অন্য দেশ থেকে এসেছেন তারাও নাকি ডক্টর ইউনূসের সঙ্গে একান্ত আলোচনায় এবং নিজেদের ভিতরে আলোচনায় বলছেন আমাদের এই সব পরিশ্রম জলে চলে যাচ্ছে, কিছুই হবে না, আমরা যত সংস্কারের প্রস্তাব করছি এটা যারা ক্ষমতায় আসবে তারা এটা বাস্তবায়ন করবে কি করবে না সেটা আমরা জানি না, তাছাড়া ঐক্যমতে কেউ পৌঁছাতে পারছে না। এবং ইউনূস সাহেব যে ক্লান্ত, তিনি এটাকে ছেড়ে চলে যেতে চাচ্ছেন, এই বিষয়টা একাধিক উপদেষ্টা বলেছেন। অন্তত 5 জন উপদেষ্টা বলেছেন যে আমাদেরকে এখান থেকে রিলিজ করা হোক, যেটা ইউনূস সাহেব অতীতে বলেছিলেন যে আমার বেশ কয়েকজন কলিগ তারা বলছেন যে আমাদের পোষাচ্ছেন, আমরা চলে যেতে চাই। এর ভিতরে একজন তো শিক্ষা উপদেষ্টা, তিনি বিদায় নিয়েছেন। নির্বাচন কমিশনের দায়িত্বে যারা আছেন তাদের ভিতর 3 জন কমিশনারের পারিবারিক সূত্র অত্যন্ত ঘনিষ্ঠ পরিবেশকে জানিয়েছেন যে কেম নুরুল হুদার যে পরিণতি হয়েছিল এই পরিণতি আমাদের জন্য হতে পারে, আমরা এখানে দায়িত্ব পালন করতে চাচ্ছি না। তারা কি অজুহাতে সরে যাবেন এজন্য তারা পথ খুলছেন। কিন্তু আজকের যে স্ট্যাটাস ফেসবুকে দিয়েছে এটা যথেষ্ট চাঞ্চল্যকর, কারণ এরা উত্তরপাড়া মানে ক্যান্টনমেন্টকে বিভিন্ন সময় বিতর্কিত করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, হাসনাত দিয়েছে, সার্জিস দিয়েছে, অনেকেই দিয়েছে যে উত্তরপাড়া চাচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে, এই ধরনের কথা বলা হয়েছিল। কিন্তু আজকে হঠাৎ কি হলো, জেনারেল ওয়াকারুজ্জামান মাননীয় সেনাপ্রধান তাকে প্রশংসার সাগরে ভাসিয়ে দিল সার্জিস আলম। ওয়াই, রিজনটা কি? স্ট্যাটাসটা তো একটু দেখা উচিত, তাই না? কয়েকটা আনপপুলার তথ্য দেয়। 2024 সালের 5 আগস্টের পর থেকে আজকে পর্যন্ত কিছু ব্যতিক্রম বাদে প্রত্যেক শনিবার সেনাপ্রধান সিএমএইচে গিয়েছেন, সেখানে ভর্তি থাকা জুলাই আহতদেরকে দেখতে, যেটা সকল উপদেষ্টাদের মোট ডিজিট কম্বাইন্ড হিসাব করলে তার থেকে বেশি হবে। সব থেকে সিরিয়াস আহতদের কোয়ালিটিফুল ট্রিটমেন্ট নিশ্চিত করা এবং চিকিৎসা বাবদ প্রতি ব্যক্তি প্রতি সব থেকে বেশি ব্যয় হয়েছে ঢাকা সিএমএইচে। আহত এবং শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের ক্ষেত্রে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান। ওয়াও 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 ওয়াও, কি চমৎকার দেখা গেল, কি চমৎকার দেখা গেল। ভূতের মুখে রাম ডাক। হ্যাঁ, যে সেনাপ্রধানকে অপসারণ করার জন্য পাগল হয়ে গেছিল, যে সেনাপ্রধানকে অপসারণ করার জন্য রাষ্ট্রপতির উচ্ছেদ করার জন্য বঙ্গভবনের সামনে মার্চ কর্মসূচি ঘোষণা করেছিল এবং পালন করেছে, কিন্তু সফল হতে পারে নাই, যে সেনাপ্রধানকে সকাল থেকে সন্ধ্যা গালমন্দ করে, যে সেনাপ্রধানের নাম শুনলে তাদের মধ্যে এক প্রকার খাউজানি চুলকানি শুরু হয়, হঠাৎ করে কি এমন হয়ে গেল যে সেনাপ্রধানকে চামচামি করতে হবে? অর্থাৎ এতদিন ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস তার বাপ, এখন সে নতুন বাপ পয়দা করার জন্য কিংবা সেনাপ্রধানকে নতুন বাপ বানানোর জন্য এগুলা ধান্দাবাজি আমরা বুঝি। প্রিয় দর্শক, অনেকের প্রশ্ন আসছে না হঠাৎ করে সার্জিস আলমের ধরনের অনুভূতি কিংবা হঠাৎ করে সার্জিস আলমের এই ধরনের প্রতিক্রিয়া? আপনাদের প্রশ্ন তো থাকতে পারে যে কেন, কি কারণে? হ্যাঁ, নির্দিষ্ট কিছু কারণ আছে। কারণ আন্তর্জাতিক বিভিন্ন প্রেশার, গোপালগঞ্জ গণহত্যা এবং এই যে মাইলস্টোনে যে ট্র্যাজেডি হলো, বিমান বিধ্বস্ত, এটা পূর্ব পরিকল্পিত ছিল, যেটার অংশ হিসেবে আজকে আমি আপনাদেরকে দেখাই। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 26টা বোয়িং বিমান কেনার জন্য বাণিজ্য উপদেষ্টা ঘোষণা দিয়েছে, যাতে করে শুল্ক নিয়ে আলোচনা করা যায়। বাংলাদেশের উপর যে 36% শুল্ক নতুন করে আরোপ করা হয়েছে, এখান থেকে মুক্তির জন্য, গার্মেন্টস শিল্পকে বাঁচানোর জন্য বাণিজ্য উপদেষ্টা বলেছে আলাপচারিতার একটা বিষয় থাকবে। কিন্তু উদ্দেশ্য এটা না, উদ্দেশ্য হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে একাধিক চুক্তি করেছে বর্তমান সরকার, সেগুলোকে বাস্তবায়ন করার জন্য এই ধরনের একটা কর্মযোগ্য তারা হাতে নিয়েছে। এর কারণে ডক্টর ইউনূস ফেসে গিয়েছে, বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে ইউনূস একটা বাটপার, এবং আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে বিশাল ধরনের একটা প্রেশার আসতেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সারা দেশের সব ধরনের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। কেন করা হয়েছে তাও আপনারা নিশ্চয়ই জানেন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপকর্মে যেভাবে লিপ্ত হয়েছিল বা লিপ্ত আছে, একেবারে অনিয়ন্ত্রিত অবস্থায় চলে গেছে,
সেটিকে কন্ট্রোল করার জন্য কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। নিঃসন্দেহে তাদের এই সিদ্ধান্ত আমরা সাধুবাদ জানাতে পারি। কিন্তু একই সঙ্গে 3টি প্রশ্ন। শুধুমাত্র বিভিন্ন পর্যায়ের কমিটি বিলুপ্ত করেই কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তাদের যে ফাদার বা মাদার সংগঠন এনসিপি ও বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করা যাবে? 2, এনসিপিও কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো নিঃশেষ অবস্থায় যেতে চলেছে? 3, এইগুলোর জন্য দায়ী কারা অথবা কে? 4, কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এনসিপির নেতাকর্মীরা এতটা বেপরোয়া হয়ে উঠল এবং উঠছে সারা দেশে? আমরা জানি যে সবশেষ যে ঘটনাটি, রাজধানীর গুলশানে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেত্রীর বাড়িতে 1 কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রভাবশালী নেতা রিয়াদ সহ তার সাঙ্গপাঙ্গদের মাধ্যমে। 10 লাখ টাকা চাঁদা নেওয়া হয়েছিল এবং আরও 50 লাখ টাকা চাঁদা নিতে তারা একদিন আগে সেখানে গিয়েছিল। পুলিশ হাতে আটক হলো, রিমান্ডে নেওয়া হলো। যাই হোক, এই বিষয়টি নিয়ে তারা অর্থাৎ কেন্দ্রীয় কমিটি জরুরি সংবাদ সম্মেলন ডাকলো, তারা বক্তব্য দিল। মজার বিষয় হচ্ছে এই সংগঠনের যিনি কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ, তিনি তার বক্তব্যে বেশ হাস্যকর কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করেছেন, উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর চেষ্টা করেছেন। যেমন তিনি বলছেন যে বৈষম্য বিরোধী ব্যানারকে পরাজিত রাজনৈতিক শক্তি ও কিছু বিপথগামী ব্যক্তি ব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধির অপচেষ্টা চালাচ্ছে। এই প্ল্যাটফর্মের ভাবমূর্তি রক্ষায় কঠোর সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি। বিভিন্ন মহল ও রাজনৈতিক দলগুলোর শেল্টারে অপকর্ম চলছে। জুলাই যোদ্ধাদের কেউ কেউ বিপথগামী হয়েছে। এই মুহূর্তে বিষয়টি ভিজিবলি নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব। স্বীকার করে নিয়েছে নিয়ন্ত্রণ করা অসম্ভব, এর জন্য সাধুবাদ। কিন্তু এর আগে তারা কি বললো? পরাজিত শক্তি মানে কি? আওয়ামী লীগ। আওয়ামী লীগ কি করছে? তারা গিয়ে উস্কানি দিচ্ছে যে চাঁদাবাজি করো, দখলবাজি করো। আর চাঁদাবাজি করো, দখলবাজি করো বললেই তারা চাঁদাবাজি দখলবাজিতে নেমে পড়বে। একেবারে মানে ছেলেমি কথাবার্তা। এগুলো বলে সাধারণ মানুষ কোনো ধরনের আস্থা তারা অর্জন করতে পারবে না, কখনো পারার কথাও নয়। বিষয়টি হচ্ছে যে এই বৈষম্য বিরোধীদের যে আন্দোলন বা অভ্যুত্থান, সেখান থেকে তাদের প্রতি তো মানুষের একটি সম্মানের জায়গা তৈরি হয়েছিল, শ্রদ্ধা কিংবা স্নেহের জায়গা তৈরি হয়েছিল। কিন্তু 1 বছর পরে এসে নয়, মাত্র 1 মাস বা 2 মাস পর থেকে, 5 আগস্টের 1 মাস বা 2 মাস পর থেকেই মানুষ অতিষ্ঠ হওয়া শুরু করে দিয়েছেন। ক্ষমতা প্রদর্শন, চাঁদাবাজি, দখলদারিত্ব, ঘুষ বাণিজ্য, তদবির বাণিজ্য, হেন কোনো অপকর্ম নেই, নারী কেলেঙ্কারি রয়েছে। আমি আর সেই বিষয়ে বলতে চাচ্ছি না। যাতে এই বৈষম্য বিরোধী কিংবা জাতীয় গণতান্ত্রিক সংসদ না কি আর একটা তারা তৈরি করেছে, অথবা তাদের যে মাদার বা ফাদার সংগঠন এনসিপি নেতাকর্মীরা অনেকেই জড়িত, কিন্তু কাজের কাজ তারা কিছুই করেনি। তারা শুনেও দেখেও না শোনার না দেখার ভাব করে বসেছিল এবং এমনকি এই অপকর্মে যারা জড়িত তাদের কেউ কেউ আবার টর্চার সেলও তৈরি করেছিল। সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক 5 জনের বিরুদ্ধে মামলা। কালকের গুলশানের ঘটনার কথা বলছি দর্শক। এই ঘটনাটাকে খুব ছোট করে দেখলে হবে না, এর ভেতরে অনেক তাৎপর্য আছে, অনেক ঘটনা লুকায়িত আছে। উমামা ফাতেমা বলছেন যে শেকড় অনেক গভীরে। দেখেন, আজকে সমন্বয়ক পরিচয়ে যারা আসলো, যারা জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিল, তারা আজকে থানায় এসে দেখেন তাদের হাতে হাত পড়া, পাশাপাশি বসে আছে তরুণ, 5 জন তরুণ। এই বয়সে তাদের এই কাজটা করার কথা না, রাজনীতি তাদেরকে সেদিকে ঠেলে দিয়েছে। আজকে সেই কারণে তাদের হাতে হাত পড়া। এই যে একটা ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি হলো, জুলাই অভ্যুত্থানের ছাত্ররা নেতৃত্ব দিয়ে সেই নেতৃত্বের বলে দল করতে গেল, এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে যে আরেকটা নতুন একটা অপকর্ম, আরেকটা নতুন চাঁদাবাজি, আর একটা নতুন অপকর্মের একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেল। দুঃখ লাগে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দাবি করেন যে ছাত্ররা আমাকে বসিয়েছে। ঠিক আছে, কিন্তু ছাত্রদেরকে তিনি সঠিকভাবে কি পরিচালিত করতে পারছেন? পারেননি, চরমভাবে ব্যর্থ হয়েছে। আমি বলবো শুধু তা না, বরং এই তরুণ ছাত্রদের কাঁধে ভর করে ক্ষমতা আসার একটা বিস্ফল সমাজে রূপিত হয়েছে। আজকে 100 জন, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, 100 জন লোককে, সাধারণ মানুষকে ডেকে জিজ্ঞাসা করা হোক, এই ছাত্রদের জুলাই অভ্যুত্থানের পর এখন যেই সমন্বয়ক ছাত্র, তাদের কোনো ভাবমূর্তি আছে কিনা? একেবারে আমি মনে করি 100-র মধ্যে আমি 100 ভোট পাবো। 100 জনের মধ্যে প্রত্যেকেই বলবে যে না, এটা চরম একটা পরিণতি হয়েছে, খারাপ পরিণতি, ভালো পরিণতি হয়। দল গঠন থেকে শুরু করে এবং এখন যা ঘটছে, আমরা যা ঘটনা দেখলাম, এটা একটা দুইটা। উমামা ফাতেমা কিন্তু একটা ইঙ্গিত দিয়ে গেছে, কারণ এখন এদেরকে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে, নতুন একটা অপরাধী দল বানানো হয়েছে। যাদের বাসায় থাকার কথা, যাদের গেমস খেলার কথা, যারা পড়াশুনো করার কথা, তারা এখন লাখ লাখ কোটি কোটি টাকার স্বপ্ন দেখছে। কোন দিকে আমরা তরুণদেরকে, ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে ধাবিত করলাম? দেখেন,
এমনও আছে যে স্কুল পড়ুয়া বয়সের, এই যে 5 জনের মধ্যে অন্তত 2 জনকে দেখছি এত বয়স তাদের কম, কত হবে 16, 17, 18, এরা সমন্বয় করিতে দাবিয়ে বেড়াচ্ছে সমস্ত জায়গায়। আমি কয়েকদিন আগেই বললাম যে থানার ওসিরা বলতেছে ভাই এদের যন্ত্রণায় কাজ করতে পারতেছে না। সব জায়গায় যেখানে যাবেন, যেখানে যেখানে পয়সা কড়ির ব্যাপার আছে, অর্থাৎ আগে যেই অপকর্মটা বড়রা করতো সেই অপকর্মটা ছোটরা করছে। তাহলে কিসের ভবিষ্যৎ, কিসের পড়াশোনা, কিসের শিক্ষা ব্যবস্থা? আমরা তো একটা ভয়াল ধ্বংসাত্মক একটা পরিস্থিতির দিকে ঠেলে দিলাম। শেখ হাসিনাকে তাড়াইতে যে আমরা যে কত বড় একটা ধ্বংসযজ্ঞ ডেকে আনলাম, কিন্তু এটা তো কথা ছিল না। তো প্রিয় দর্শক, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ যারা সাথে ছিলেন শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।